সুপ্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টকে স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় মানুষ সংস্কার চায় এবং এই বিষয়ে আলোচনা করার জন্য আমরা তিনজন অতিথিকে আমন্ত্রণ জানিয়েছি। স্টুডিওতে আমাদের সাথে রয়েছেন দুজন। আমরা প্রথমে তাদের সাথে পরিচিত হয়ে নেব। আমাদের সর্বজন পরিচিত রয়েছেন মোশাররফ আহমেদ ঠাকুর, শিক্ষক এবং বিএনপি নেতা, আছেন সিনিয়র সাংবাদিক শিমুল পারভেজ, এবং আমাদের সাথে রয়েছেন অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ, শিক্ষাবিদ ও রাজনৈতিক বিশ্লেষক। তিনি জুমে আমাদের সাথে যুক্ত আছেন। স্যার, নিশ্চয়ই আমাদের শুনতে পাচ্ছেন? মেজবাউর শিমুল, আপনাকে স্বাগত আমাদের এশিয়ান টেলিভিশন টেবিল টকে। আমরা মানুষ সংস্কার চাই এ বিষয়ে আমরা প্রথমেই অধ্যাপক সৈয়দ আব্দুল আজিজ স্যার আপনার কাছে যেতে চাই, আপনাকে দিয়ে শুরু করতে চাই। আপনি তো আছেন আমাদের সাথে এবং এর আগেও আমরা এই বিষয়ে আলোচনা করেছি যে সংস্কার নিয়ে আসলে মানুষ কি ধরনের সংস্কার এখনো চায়। আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি স্যার। আমরা সংস্কার, জি, আপনি প্রশ্ন শুনতে পেয়েছেন নিশ্চয়ই? আমি শুনতে পেরেছি। আমি ধন্যবাদ জানাচ্ছি দর্শক শ্রোতাকে এবং সেই সঙ্গে আমার সহ আলোচক দুজন শ্রদ্ধেয় দুজনকে। সংস্কারের বিষয়ে বলার আগে আমি যে বিষয়টি বলতে চাই সেটি হলো যে পাটাতনের উপরে বর্তমান গণতান্ত্রিক সরকার গঠিত হয়েছে, সে পাটাতনটি হচ্ছে জুলাই বিপ্লব। আমরা জুলাই অভ্যুত্থান, গণ অভ্যুত্থান বলি বা জুলাই বিপ্লব, যে যেভাবেই বলি, একটি অভূতপূর্ব ছাত্র জনতা, সর্বস্তরের মানুষের গণ আকাঙ্ক্ষাকে কেন্দ্র করে বৈষম্য বিরোধী বাংলাদেশ বিনির্মাণের শুরুতে ছিল বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে আন্দোলন, পরবর্তীতে এটি রাষ্ট্র সংস্কার, নতুন বন্দোবস্ত, এই শব্দগুচ্ছগুলোর মাধ্যমেই আমাদের তরুণ তরুণী প্রায় 1.5 সহস্র মানুষ, অসংখ্য মানুষের আহত, পঙ্গুত্ব এবং জীবনের বিনিময়ে একটি ফ্যাসিবাদী শাসনের অবসান ঘটেছে। এবং 3টি জিনিস যুগল ছিল। প্রথমত ছিল বিচার, ফ্যাসিবাদী শাসনের অনাচারের বিচার, রাষ্ট্রের সংস্কার, এবং তৃতীয় ছিল গণতন্ত্রের প্রত্যাবর্তন। আমরা এই 3টি অন্তর্বর্তীকালীন সরকারের 18 মাসের পরিক্রমায় এবং শেষ ধাপ যেটি গণতন্ত্র করে সেই ধাপটিতে আসছে। সুতরাং এখন গণতান্ত্রিক সরকারের দায়িত্ব হবে কার্যক্রম প্রতিটি একটি অপরের সাথে একটা ছাড়া কিন্তু এর যে আকাঙ্ক্ষা, গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা, সেটি পূরণ হবে না। সেক্ষেত্রে আপনার প্রশ্নটি হচ্ছে যে সংস্কারের বিষয়টা কেমন আসবে। দেখুন, বিএনপি বরাবরই বিএনপির পক্ষ থেকে বলেছে, বিএনপি যেহেতু এখন সরকারে আসছে, তাদের 31 দফা একটা সংস্কার কর্মসূচি আছে, যেটিকে তারা বলেছিল তৎকালীন সরকারের সময় তারা বলেছিল নিয়মতান্ত্রিক আন্দোলন করছি না, বরঞ্চ রাষ্ট্রীয় সীমাবদ্ধতা আছে তা অতিক্রম করে একটি নতুন সকল মানুষের অংশগ্রহণে এবং জনগণের প্রতিনিধিত্বশীল একটা সরকার এবং সরকার অঙ্গগুলো আছে যেগুলোর মধ্যে ক্ষমতার ভারসাম্যতা, এটাই ছিল মূল বিষয়। এখন নতুন সরকারের সামনে চ্যালেঞ্জ হচ্ছে লিপির 31 দফা সংস্কার কর্মসূচি আছে এবং রাজনৈতিক নির্বাচনী যে ইশতেহার আছে তার সাথে জনগণের আকাঙ্ক্ষা পালন, কারণ গঠন সেই সরকার আর দলীয় সরকার থাকে না, সেটি জনগণের সরকারে রূপান্তরিত হয়। সেক্ষেত্রে নতুন সংসদের কাছে প্রত্যাশা থাকবে জনগণের, সেটি হচ্ছে সরকার এবং বিরোধী দল উভয়ের মাধ্যমে একটি বাংলাদেশ নির্মাণের পরিক্রমা, একটি নতুন নবযাত্রা শুরু হবে। এই সংস্কারের যে অঙ্গীকার বিভিন্ন ভাবে আসছে, সরকার সকলেরই প্রতিনিধিত্ব করবেন, জনগণের প্রতিনিধিত্ব করবেন। সুতরাং এখন হবে এটার একটা থ্রেড বিল্ডার, একটা প্র্যাকটিস, ড্রিল অ্যান্ড প্র্যাকটিস। কি আছে সরকারের নিজস্ব দলীয় সংস্কার কর্মসূচি এবং কি আছে অপরাপর রাজনৈতিক দলের কর্মসূচি, তার মধ্যে সমন্বয় করেই এগিয়ে যাবে সংস্কার কর্মসূচি এবং তার বিনিময়ে বাংলাদেশ তার নবযাত্রা, গণতান্ত্রিক নবযাত্রা, সংস্কারের নবযাত্রা এবং বৈষম্যহীন একটি কল্যাণ নবযাত্রা হবে। এই হচ্ছে আমাদের কাছে। স্যার, আমরা বুঝতে পেরেছি আসলে সংস্কারের বিষয়টা। আমরা একটু মোশাররফ আহমেদ ঠাকুর ভাইয়ের কাছে যেতে চাই, যিনি এর আগেও এই বিষয়ে কথা বলেছেন। আমরা জানতে চাইবো যে আসলে স্যার যেমনটি বললেন যে বিএনপির 31 দফা এবং অপর রাজনৈতিক দলগুলোর যে সংস্কারের চাহিদা, সেটির সাথেই সাধারণ মানুষের সংস্কারটাকে মিলিয়ে নেওয়া আর কি, সেটি আমরা সম্ভবত আজিজ স্যার বোঝানোর চেষ্টা করেছেন। আপনার কাছে কি মনে হচ্ছে? ধন্যবাদ বাতেন বিপ্লব, অপর দুই বিজ্ঞ আলোচক এবং আপনার দর্শক শ্রোতা। দেখুন, পাঠাতনটা 21 অথবা 22 দিনের আন্দোলন। আপনি দেখুন যে
14ই জুলাই শেখ হাসিনা চায়না সফরোত্তর একটা সাংবাদিক সম্মেলন করেন এবং সেখানে বলেন যে ছাত্রদের উদ্দেশ্যে তিনি বলতে গিয়ে তিনি বলেন রাজাকারের নাতিপুতিরাই কি একমাত্র মেধাবী, আর কেউ মেধাবী না। তো এই তো এটাকেই তো স্ফুলিঙ্গটা, সেখান থেকেই বারুদটা বারুদের মধ্যে স্ফুলিঙ্গটা যুগ হয় ওই দিন 14 তারিখে। এবং 14 তারিখে রাত্রে ছেলেমেয়েরা নেমে আসে এবং সেখানে আপনি দেখবেন যে 15 তারিখে যখন ছাত্ররা যখন বলছিল যে তুমি কি আমি কে, রাজাকার রাজাকার, কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এই হাসনাত আব্দুল্লাহ, এই সার্জিস, এরা এইসব বাধা দিয়ে বলেছে এটা বলবেন না, এটা বলবেন না, এটা বলবেন না, মুক্ত পেয়ে ধরছে। এই যে রাজু ভাস্কর্যের সামনে ছবি আছে তখন। কোনটা এটা? হ্যাঁ, মানে কে বলেছে কে বলেছে স্বৈরাচার স্বৈরাচার, এটা বলা যাবে না। এবং আন্দোলনটা শুরু হয়েছিল 36 দিনের না, শুরু হয়েছিল বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাঁই নাই, শেখ হাসিনার বাংলায় বৈষম্য, রাইট, এটা দিয়ে শুরু হয়েছিল। হ্যাঁ, সেটা আমাদের মনে আছে। এটা টার্ন করলো 14 তারিখে, 14 তারিখে এসে রাজাকার শব্দটা দিয়ে টার্ন করলো, 15 তারিখে টার্ন করলো। 15 তারিখে এই যে আজকে যারা পোস্টার বয়ে, নাহিদদের কথা বলবো না আমি, বাট এই যারা হাসনাত এবং সার্জেস, এরা এদের মুখ চেপে ধরছে ছেলেদের, এই ছবিগুলো আছে, ভিডিও আছে। তো 16 তারিখে একবার নতুন বাঁক নেয়, সেটার নাম হলো আবু সাঈদের মৃত্যুটা আমাদেরকে সবাইকে জাগিয়ে দেয়, আমাদের সন্তানদেরকে রীতিমতো একটা নতুন উদ্দীপনা উন্মাদনা এনে দেয় যে আমরা বড়ে যাব, ঐক্যবদ্ধ হওয়ার জন্য এবং জানবাজি রাখা, ঐক্য বুঝে না। ছেলে বাচ্চাদের কাছে বলছে বাবা মরে যাব, ইয়েছে যে এখন যাইও না, পরিস্থিতি খারাপ, যখন বলছে আমার ছেলে নষ্ট হতে পড়ে, তো সে বলছে বাবা মরে যাব, ক্লিন কাট কথাটা, বাবা মরে যাব, কি চাওটা কি, বলছে জানি না, মরে যাব। এই যে বিষয়টা, তাইলে ওই দিন থেকে যদি আমি ধরি, 17 তারিখ থেকে যদি ধরি তাইলে 20 দিন, 16 তারিখ থেকে যদি ধরি 21 দিন, আর 15 তারিখ থেকে যদি ধরি তাহলে 22 দিন। রাইট। এর আগে 2022 সালের আগস্টের 1 তারিখে ভুলায় নূরে আলম এবং আব্দুর রহিম দুইজনকে পুলিশ পাখির মতো গুলি করে হত্যা করে। ওগুলো ধরবেন না? অবশ্যই ধরতে হবে, কারণ 17 বছরে তো আগস্ট 22 থেকে, শুধু আগস্ট 22 থেকে অক্টোবর 28 পর্যন্ত আমাদের 40 জন ছেলে যুবক মারা গেছে। ওটা ধরবেন না? আপনি ধরবেন না যে বিএনপির 1 নভেম্বর 28 অক্টোবরের পরে এই যে পর্যন্ত প্রথম 3 মাসে আরো প্রায় 40 জন কারাগারে মারা গেছে, কারাগারে। এদেরকে নির্যাতন করে পাঠানো হয়েছে, চিকিৎসা করা হয়নি। তো ওইগুলো পাঠাতন না। জুলাই একমাত্র পাঠাতন না, পাঠাতনটা প্রায় 12-13 বছর ধরে চলছে। হ্যাঁ, জুলাই একমাত্র পাঠাতন নয়, সেটি আমি জুলাইকে অস্বীকার করছি না, বাট জুলাই আমার ওই কি বলে পুরো আন্দোলনের একটা ব্যানার। এবং 21শে জুলাইয়ের পরে যখন ছাত্র বলছে আমাদের সব দাবি পূরণ হয়ে গেছে, তখন কে চালাইছে আন্দোলনটা? বেসিক্যালি রাজনৈতিক দলগুলি চালিয়েছে এবং ছেলেমেয়েরা চালিয়েছে, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা। ঢাকা বিশ্ববিদ্যালয় আন্দোলনে ছিল না। তো সেই ক্ষেত্রে আমি এখন বলি, এই আন্দোলনের বৈরাম খা হিসাবে আমাদের আসলেন, মানে আকবরের যে অভিভাবক বৈরাম খাঁ, নাম মনে আছে নিশ্চয়ই? মনে আছে। বৈরাম খাঁকে শেষ পর্যন্ত ধরে প্যাকেট করে হজে পাঠিয়ে দেওয়া হয়েছিল, মক্কায় পাঠিয়ে দেওয়া হয়েছিল। বৈরাম খাঁর হিসাবে খ্যাত বৈরাম খাঁয়ের মতো আবির্ভূত হলেন ডক্টর ইউনূস এবং আলী রিয়াজ। তারা চাইলেন যে এই টোটাল আন্দোলন, বিপ্লব, অভ্যুত্থান সব কিছুকে তাদের মতো করে এটাকে চালাইতে, এবং 12 তারিখ পর্যন্ত, শেষ দিন পর্যন্ত, 17 তারিখ ওত পর্যন্ত, মন্ত্রিসভা পর্যন্ত তারা সকল চ্যানেল ওপেন রাখছেন ডক্টর ইউনূস, ডক্টর আলী রিয়াজ। এবং যদি বিএনপি ওই শপথের সময়, 19 তারিখে শপথের সময় যদি সেকেন্ড কাগজে সই করে,
আজকে যে কথাটি আসছে যে সেকেন্ড ওথ সই করার সাথে সাথে প্রথম যে ওথটা এটা নাল অ্যান্ড ভয়েড হয়ে যায়, আজকে সুপ্রিম কোর্টে যে আলোচনাটা হচ্ছে। আচ্ছা জিজ্ঞেস করেন তো, রাস্তায় আপনি তো ভিডিও করেন, আপনার ভিডিও একটা ভাইরাল ভিডিও দেখলাম, আপনি জিজ্ঞেস করেন তো লোকজনকে যে আপনারা যে ভোট দিয়েছেন, এই যে তারেক জিয়াকে যে নির্বাচন করছেন বা এই এলাকায় যে গুলশানে যে নির্বাচিত করছেন, ওনাকে কি যে নির্বাচিত করছেন? আসেন আমরা করাইল বস্তি থেকে জিজ্ঞেস করি 500 জন মানুষকে, যে বিভিন্ন স্তরের 500 জন মানুষকে রাস্তায় দাঁড় করাইয়া, সাধারণ ভাই, মানুষকে। গত যে নির্বাচনটা হচ্ছে এটা কে নির্বাচন হয়েছে? কি বলবে লোকজন? এমপি নির্বাচন হয়েছে। উমুকরে ভোট দিয়েছেন, তারেক রহমানে ভোট দিয়েছেন কি জন্য? এমপি বানাইছে, প্রধানমন্ত্রী হবে। এরা কি কেউ বলবে যে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসাবে ওনাকে ভোট দিচ্ছে? কোনো লোক বলবে? কোনো লোক বলবে? আপনার কাছে খুব প্রশ্ন আমার, কোনো লোক বলবে যে সংস্কার পরিষদের সদস্য বানাইছি আমরা ভোট দিয়ে? বলবে? কিন্তু এটি কি আসলে মানুষ বলবে তো না? চায় না কিনা, মানে বলবে তো না? না, বলবে না। তো আমি এমপি হিসাবে নির্বাচিত হয়েছি, আমি এমপি হিসেবে নির্বাচিত হয়েছি, আমি জন আকাঙ্ক্ষাকে ধারণ করি, আমি জন আকাঙ্ক্ষা ধারণ করে একটা ইস্তেহার দিয়েছি। আমার এর আগে 31 দফা ছিল, আমি এই অনুযায়ী কাজ করব। আপনি আমাকে কোনো অবস্থাতেই, আমি পার্লামেন্টের 300 জন পার্লামেন্টের সদস্য, এই পার্লামেন্টের যে গ্রামার আছে, কোনো পার্লামেন্টকে বাধ্য করার মতো কোনো কাজ করা যায় না। এমনকি সুপ্রিম কোর্ট পর্যন্ত তার হাত অনেক লম্বা আদালতের, কিন্তু তিনি পার্লামেন্টের ওয়ালে স্পর্শ করতে পারেন না, দেয়াল স্পর্শ করতে পারেন না। এটা হলো ব্রিটিশ পার্লামেন্টের কথা, যে পার্লামেন্টের ওয়াল স্পর্শ করতে পারবেন না, বিচার বিভাগ পার্লামেন্টের ওয়াল দেওয়াল স্পর্শ করতে পারবেন না। তো এই জন্য আমি বলছি আলী রিয়াজরা পার্লামেন্টের দেওয়াল না, ভিতর পর্যন্ত স্পর্শ করতে গেছেন। আপনি বলেন যে তখন আমার সংবিধান বলে যে 142 অনুচ্ছেদ অনুযায়ী যে 2/3 মেজরিটি হইলে আমরা আমাদের সংবিধান কি করতে পারবো? সংশোধন করতে পারবো, যে কোনো মেজরিটি, যে কোনো পার্টি সেটি। এখন আলী রিয়াজরা বললেন কি যে সংবিধান সংস্কার পরিষদের স্পিকার সভাপতিত্ব করবেন না, যে কোনো একজন সিনিয়র সদস্য সভাপতিত্ব করবেন, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে 60 জনে কোরাম হবে, সাধারণ সংখ্যাগরিষ্ঠতায়, মানে 31 জনে সংবিধানের খুল নলচে পাল্টে ফেলা যাবে। আমার সংবিধান বলে 2/3 মেজরিটি লাগবে, 300 জনের 200 জন লাগবে পাশ করতে 300 জনের 200 জনের মেজরিটি লাগবে। হ্যাঁ, অবশ্যই সেটি সংবিধান বলেছে। আপনি 300 জনের 200 জন বড় না 31 জন বড়? না, এই ছোট বড় প্রশ্ন এখন আসতেছে না। এই যে আমি বলছি আসতেছে, কারণ এই যে আলী রিয়াজরা তখন কেন বিএনপি প্রতিবাদ করেনি যে এগুলো দরকার কি? ভাই, চিনেন, ছুরা চিনেন, খঞ্জর চিনেন? আমার 4 বছরের বাচ্চা যদি খঞ্জর লইয়া এইভাবে ঘুরাইতে থাকে, বাবা বাবা বাবা, আমি তো পেটে মেরে দিব, বাবা মারিস না, বাবা তোমাকে মেরে দিব, মারিস না, মাকে মেরে দিব, মারিস না, ভাইয়াকে মেরে দিব, মারিস না, কি চাস বাবা? বলে বাবা তোমার ফোনটা দাও, ফোনটা ভেঙে দিল, বাবা বাতেন চাচ্চুর ফোনটা দাও, ফোনটা ভেঙে ফেললো। এই সময় কি করব আমি? বলেন আমি কি করব? তাহলে তো এখানে গুরুত্বপূর্ণ প্রশ্ন চলে আসে যে তাহলে আমি নিজে আমি আপনাকে বলি, প্রথম আমার বাচ্চাকে সেভ করা, আমার বাচ্চার মা ভাই ওদেরকে সেভ করা, এইটা হলো আমার প্রথম দায়িত্ব। তাহলে তো ইন্টারিম বাচ্চার মতো আদরের, মানে এই যে ইন্টারিমের না, ভালোবাসা, ইন্টারিমের পেছনে যারা ছিল, এই যে বাচ্চারা, সার্জিস আলম বলছেন গতকালকে যে ডক্টর ইউনূসকে আপনারা মিস করবেন কেন? আমরা যে স্বাধীনতাটা ভোগ করছি, বাচ্চারা সচিবালয়ে ঢুকে গেছে, ছেলেমেয়েরা সচিবালয়ে ঢুকে গেছে, গিয়ে উপদেষ্টা 1 মিনিট শেষ করছি আমি, উপদেষ্টাদের 5 জন মিটিং করতেছে, ওরা গিয়ে এখানে গালাগালি করছে। স্বাধীনতা কি নাম কি? তো আমি আপনাকে বলি যে আমরা বিএনপি রীতিমতো এইখানে ব্ল্যাকমেইলিং এর শিকার ছিল, ব্ল্যাকমেইলিং এর শিকার হয়ে এটা ছাত্ররা তো ছাত্রলীগের ব্ল্যাকমেইলিং এর শিকার ছিল, যাদেরকে বলা হয় এখন হলে যারা থেকেছে তারা তো ব্ল্যাকমেইলিং শিকার ছিল। আজকে এই ঘটনাকে মেনে একটা নির্বাচন করার কারণে আজকে বাংলাদেশ অন্তত 3টা সরকারের যে শাসন ছিল, একটা ইউনূসের সরকার, একটা ইউনূসের অন্তর্গত সরকার,
আর একটা ছাত্রদের মবের সরকার। এই 3 সরকার থেকে অন্তত মুক্তি পেয়েছে। আজকে যদি এশিয়ান টেলিভিশনে মব হয়, আপনি তারেক রহমানকে জিজ্ঞেস করতে পারবেন, আপনার স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন কোনো মব চলবে না, আমার এখানে মব চললো কেন? হ্যাঁ, এতদিন নির্বাচিত কি- সরকারের এই সুযোগ এই সুবিধাটা যে রয়েছে। 12 তারিখের আগে কি আপনার এই সুযোগ ছিল? না। তো আপনি বলুন যে অন্তত আমরা 3টা সরকার থেকে মুক্তি পেয়েছি, 3টা সরকার শাসন থেকে মুক্তি পেয়েছি, মবের থেকে মুক্তি পেয়েছি, এবং বাংলাদেশে তারেক রহমান একজন স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন যিনি LLB অনার্স LLM ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে করেছেন, যিনি ছাত্র সেটা আমরা নেতা জানি, ছিলেন, তার যিনি রাজনৈতিক ম্যাজিস্ট্রেট ইতিহাস আমরা ছিলেন, জানি। যিনি প্রধানমন্ত্রীর উইংয়ে কাজ করেছেন, MP হিসাবে কাজ করেছেন, আগে মন্ত্রী হিসাবে কাজ করেছেন। রাইট। এবং সেই আমরা এই আলোচনায় ফিরবো, CRPC বুঝে, পেনাল কোড বুঝে, এভিডেন্স অ্যাক্ট বুঝে, উনি একাই বুঝে বিষয়টা এমন না, একজন এরকম আরো অনেকেই আছে যারা ব্যক্তি বুঝে। সালাউদ্দিন আহমেদকে স্বরাষ্ট্রমন্ত্রী দিয়েছেন, যা আমাদের কাছে 54 বছরে প্রত্যাশিত ছিল যে একজন আইনজ্ঞ হ্যাঁ, মানুষ অবশ্যই সেটা মাথা পেতে স্বরাষ্ট্রমন্ত্রী নেবেন উনি। হবেন, এবং আমরা আইনের শাসন পাবো। ইনশাআল্লাহ আমরা সেই অপেক্ষা থাকলাম। আমরা শিমুল পারভেজ আপনার কাছে একটু যেতে চাই। সংস্কার মানুষ চায় আসলে। এই যে বড় ভাই যেটি বললেন যে আসলে সাধারণ মানুষ তো ভোট যখন হানা ভোট দিয়েছে তখন তো তারা এই বিষয়টি এখন তো তারা বলছেই না, তারা বলছে তারা MP নির্বাচন করেছে। সেই জায়গাটি আসলে একটু যদি স্পষ্ট করেন। ধন্যবাদ এশিয়ান টিভি, ধন্যবাদ বাতেন ভাই এবং আমার সিনিয়র বিজ্ঞ আলোচক মোশাররফ হোসেন ঠাকুর ভাই এবং আজিজ ভাই যিনি আছেন। আমি একটু যদি বলি যে এই যে মানুষ সংস্কার চায়, ভাই অনেক ভাইয়ের টকশোগুলো আমি দেখি এবং তিনি একজন সিনিয়র নেতা বটে। তো যে বিষয়টা আপনি উদাহরণ দিলেন যে ভোট দিছি হয়তো মাকড়ায়, সেটা MP বানানোর জন্য, সংস্কারের জন্য নয়। আসলে সত্যি কথা বলতে কি, এখন আমরা যদি গণমানুষের কাতারে যাই, এটা কিভাবে হতে পারে? চায়ের দোকানগুলো হতে পারে, কোনো বাজারের কোনো একটা যেখানে Cross-section of people. অনেক জায়গায় আছে, অনেক ম্যাস পিপল যেখানে থাকে, Cross-section of হ্যাঁ, people. যদি কথা বলেন, আমার মনে হয় যে আমি যাদেরকে খুবই মাইনর মনে করি বা ইগনোর করি, যে এরা অতটা বোঝে না, এরা জাস্ট ভোট দিচ্ছে। এই ভোট কি সংস্কারের সাথে রিলেটেড না, আমার মনে হয় এটা আমাদের বোকামি। আমি যদি মনে করি এখন মানুষ অনেক ম্যাচিউর, খুব বেশি ম্যাচিউর। এই প্রতিটা মুহূর্তে প্রত্যেকটা জায়গায় কিন্তু আলোচনা হচ্ছে যে এই যে 71-এর পরে বিভিন্ন যত আমাদের এই যে মহান স্বাধীনতা, এরপরে ধাপে ধাপে যত রক্ত, যত ঘটনা ঘটলো, যত রক্ত দিলাম, এদেশের একটা মানে ফ্লোটিং বলি বা একটা যে কি বলে যাদেরকে নিরপেক্ষ একটা বিশাল মানুষ আছে যারা সরাসরি কোনো রাজনৈতিক অংশের সাথে জড়িত না, এটার সংখ্যাটাই কিন্তু বেশি। আমি যদি আপনাকে বলি যে বিভিন্ন সময় আমরা দেখছি যে আওয়ামী লীগকে বলা হচ্ছে 33 to 34, বিএনপিকে বলা হচ্ছে অ্যারাউন্ড 33 বা এরকম 32, বা জামাতকে বলা হচ্ছে বা এরকম। আমি মনে করি এটা আমার একটা অভিজ্ঞতা, পারসেপশন, বাংলাদেশে নিখাত মানে এক্সাক্ট যদি আওয়ামী লীগের থাকে সেটা 15%, বিএনপিরও 15%, জামাতের সেটা ছিল বিলো 10, এটা এখন 10 to 12-এর দিকে আসছে। আমি আবারও বলি, তাহলে 15, 30 আর হলো 10, কত 40, এই 40-এর বাইরে কত থাকে? 60%। এই 60% মানুষই কিন্তু পুরো ফ্লোটিং, নিরপেক্ষ বলছেন, কোনো রাজনৈতিক এখন মেন সম্পৃক্ততা বিষয় নেই। হলো যে এই যে 35%, 34 আওয়ামী লীগকে কেন বলি? আওয়ামী লীগ যখন ক্ষমতায় যায় তখন ওই যে তার 15 থেকে কিছু লোক বেড়ে কোথায় চলে যাচ্ছে? 34-এ চলে যাচ্ছে। না, সেটা আমাদের আলোচনা বিষয় সেটি নয়। আবার আমি আপনাকে 1 মিনিটে বলে দিচ্ছি, আবার যখন বিএনপি ক্ষমতায় আসে তখন ওই 15 থেকে হ্যাঁ, একই কথা, ওই উদাহরণ একই। এখন মেন বিষয় হলো যে আমি বলতে চাচ্ছি যে এদেশের জনগণ অনেক ম্যাচিওর। আমার শ্রদ্ধাভাজন ভাই যেটা বললেন যে ভোট দেওয়ার সময় এটা ভাবেন, এটা ভুল ধারণা। আমি একটা বিষয় যে প্রসঙ্গ নিয়ে বলতে চাই, ভাই যেটা বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে যখন বলা হলো তুমি কে আমি কে রাজাকার, আমি সাংবাদিক প্লাস মাঠের সাংবাদিক প্লাস ইউনিভার্সিটিতে রাজনীতি বা বিভিন্ন সংগ্রাম করেই ওঠা। আমাদের আসলে কি হয়, এই এআইয়ের যুগে বলেন বা এই যে মিস ইনফরমেশন বলেন, ফেক নিউজের একটা তথ্যকে যখন ধরুন বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, জনপ্রিয় দল, বিএনপির মিনিমাম 50 লক্ষ অ্যাক্টিভ মানুষ ফেসবুকে থাকে, জামাতের মিনিমাম 20 লক্ষ লোক ফেসবুকে থাকে, আওয়ামী লীগেরও মিনিমাম
30-40 লক্ষ লোক ফেসবুকে থাকে। এখন দেখা যাচ্ছে এই যে ফ্যাক্ট চেকিংগুলো যদি না থাকতো, আমরা যদি সঠিক এই যে ফ্যাক্ট চেকাররা, ইভেন আমিও করে থাকি, যদি আমরা না করতাম তাহলে কিন্তু এই দেশের অবস্থা ভয়ঙ্কর হয়ে যেত। আপনি একটা জিনিস দেখেন, 50 লক্ষ যদি বিএনপির অ্যাক্টিভ লোক ফেসবুক চালায়, সে যদি তার অন্ধত্ব বা তার দলকে, এটা মানা যাবে না, এটা যেহেতু মিডিয়া উইংস শেয়ার করছে, এটা বিএনপির বড় নেতা শেয়ার করছে, এটা সঠিক কি মিথ্যা এটা বিষয় নয়, এটা কিন্তু এদেশের প্রায় লক্ষ লক্ষ লোক শেয়ার করে দিচ্ছে। তো এতে কি হয়, একটা মিথ্যা তথ্য সত্য হয়ে যায়, আবার সত্য তথ্য মিথ্যাও হয়ে যাচ্ছে। এটা আমি শুধু বিএনপি, আমরা আলোচনা ফিরবো। আমি এখন আপনাকে বলি যে সংবিধান, ভাই যেটা একটু বলেছিলেন যে সংবিধান এবং আলিরিয়াস এবং ডক্টর ইউনূস, এই বিষয়গুলো যে আসলে সংবিধানকে যদি এত গুরুত্ব দেন, আমাদের যে শেখ হাসিনা, সে কিন্তু কথায় কথায় সংবিধানকে দোহাই দিতেন। প্রত্যেকটা কাজ তিনি সংবিধানকে দোহাই দিয়ে সংবিধানের আঙ্গিকেই করছেন। তাহলে সমস্যা কোথায়? না, সংবিধান আঙ্গিকে করে না, সংবিধান মানে লঙ্ঘন সে করেছে। কিন্তু তার এই লেজিটিমেসি সংবিধানকে বলেই সে সবকিছু করেছে। এখন মেন বিষয় হলো যা, তাহলে এটা কি সংবিধান? এখানেই সমস্যা, আমাদের এখানেই তো সংস্কার দরকার। এখন মূল কথা হলো যে বারবার বিএনপির মতো পুরো পৃথিবীতে বিএনপির মতো একটা মজলুম দল ছিল না, এবং ভবিষ্যতে হবে কিনা জানি না। আমরা এই বিষয়ে আবার আলোচনা ফিরবো। এখন যদি এই বিএনপি এই যে বাচ্চার পিছনে, সাধারণত একটু বলে আমি শেষ করছি, ভাই যেটা বললেন যে এই যে যারা জুলাইয়ের স্টক হোল্ডার ছিলেন, যারা নেতৃত্ব দিয়েছিলেন, আপনি যদি মনে করেন তারা বাচ্চা খেলনা, অবশ্যই বাচ্চা, তাদেরকে বাচ্চা মনে করা কিছু নেই, তারা বাচ্চা। আমিও তাদেরকে, আমি অনেক বড় সমালোচক তাদের। এখন দেখা যাচ্ছে এই বাচ্চারা কিন্তু আপনার আমারই প্রিয়। আপনি বাবা হলে আপনার বাচ্চার ওটা মানতে বাধ্য থাকেন, তখন আপনি কেন এটার প্রতিবাদ করলেন না? আমাদের মেজর হাফিজ ভাই নির্বাচিত হওয়ার কয়েকদিন পরে কিন্তু আমরা এই আলোচনা দীর্ঘ, আমরা ফিরবো এই আলোচনায় আবার। আমরা না মানি, তার আগে একটা বিরতি থাকুন আমাদের সাথে। প্রিয় দর্শক, আমরা টেবিল টকে নিচ্ছি ছোট্ট একটি বিরতি, ফিরছি এখন, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত জানাচ্ছি আমি বাতেন বিপ্লব। আজকের আলোচনার বিষয় মানুষ সংস্কার চায়। আমরা আবারও শিমুলের কাছে যেতে চাই। শিমুল ভাই, আপনি বলছিলেন যে এই যে বাচ্চা বা যাদেরকে বলা হচ্ছে যে আদরে, বা তাদেরকে আমরা এখন যেভাবে ঠাকুর ভাই খঞ্জরের উদাহরণ দিলেন, ঠিক এই বিষয়ে আপনি বলছিলেন বিরতির আগে। আচ্ছা, বাচ্চার বিষয়টা তো বললাম যে আসলে বাচ্চারা আমাদের পরিবারের সবচেয়ে বড় অলংকার, সবচেয়ে আদরের জিনিস। আর সেই আদরের সবচেয়ে বেশি আজকে কেন আমি, আপনি, আমরা সবচেয়ে বেশি পরিশ্রম করি, কারণ আমার এই বাচ্চার ভবিষ্যৎকে কেন্দ্র করি। তো বাচ্চারা যেহেতু খেলনা হিসেবেই যদি বলে থাকে বাবা এখানে দেই সেটা করি, তো এটা তো আমরা আদরের সহিত তাদেরকে বুঝেই করি। তার মানে এটা বিশ্বাস করতে হবে, জুলাই বিপ্লবে যারা বাচ্চা তাদেরকে আমাদের মোশাররফ ভাই ধারণ করে, আমি ধারণ করি, আপনারা ধারণ করবেন, কারণ বাচ্চা তারা পরিবারের সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে দামি সম্পদ। আমি একটা বিষয় মব ইস্যু নিয়ে একটু বলতে চাই। আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ হয়েছিল, তাই আমি সাংবাদিকতার পাশাপাশি আওয়ামী লীগের আমলে আমি বেশ কয়েকটা বছরের ঘটনা আমি খুব কম সময় বলবো, 1-1.5 মিনিটে। দেখেন, আমি হলপাড়া আছে, আপনি ঢাবির সাবেক শিক্ষার্থী, হলপাড়ায় যখন যেতাম রাত 10:30 11টার দিকে, তখন ওই বঙ্গবন্ধু হল থেকে কান্না, আবার অন্যদিন যে হলে কান্না। তখন হলটা হয় নাই অবশ্যই, 71 হল, বিজয় 71 তখন হয়নি, বিভিন্ন হলে কান্না। কি কান্না? একটা বিষয় আমি বলি আপনাকে, আওয়ামী লীগের 16 বছরে, 15.5 বছরে প্রায় 3,500 শিক্ষার্থীকে ঢাকা বিশ্ববিদ্যালয়, বুয়েট, মেডিকেল আশেপাশে মিলিয়ে তাদেরকে নির্যাতন নিপীড়ন করা হচ্ছে। একটাই কি? শিবির ব্লেম দিয়ে। এর ভিতরে প্রায় 1,500 ছিল শিবির, আর বাকি যে 2,000, এদের সাথে শিবিরের বৈশিষ্ট্য মিলে যায়। সাধারণত আপনি জানেন যে শিবির নামাজ পড়ে, শিবির ইসলামিক বই পড়ে, একটু নরমাল, শিবির স্মোক করে না। তো এরকম ব্রেন খেয়েও অনেককে পিটানো হয়েছে। তো এখন মেন বিষয়, এই সকাল সন্ধ্যা রাত দুপুর একটাই স্লোগান, একটা শিবির ধরে জবাই কর। এখন আমি খুব অবাক লাগে, আমাদের ছাত্র দলের কেন্দ্রীয় ভাইরা বা বিএনপির অনেকেই বলে যে এই যে গুপ্ত, আচ্ছা এই গুপ্তটা হওয়ার জন্য কে তৈরি করলো এই পরিবেশটা? আমি মনে করি এই বিষয় নিয়ে ভবিষ্যতে অন্তত বিএনপির মতো জনপ্রিয় দল তারা প্রশ্ন করবে না, কারণ এই গুপ্ত হতে বাধ্য করা হয়েছে। এদেশে লেজিটিমেসি দেওয়া হয়েছিল যে শিবিরকে হত্যা করার, জামাতকে করার, বিএনপিকে করার, সবাইকে করার, কিন্তু ক্যাম্পাসে কিন্তু এটা বলা হতো না একটা ছাত্র দল ধরে জবাই কর, বরং বলা হতো একটা শিবির। কিন্তু এর কারণ কি? কি কারণ? এই যে
এটাই ছিল, এই কারণটা তো হাসিনা দেখাই গেছে। এটা এটা এই প্রশ্ন করলে তো আপনিও জানেন যে এটা কারণ শিবিরকে মানে এই লেজিটিমেসিটা দেওয়া হয়েছে। আমার ভাই তিনি জানেন, এটা বিশ্বাস করবেন। আমি এখন একটু বলি যে এই যে মবের যে যে আপনার কি বিষয়টা মনে হয় ছাত্রদল নির্যাতিত হয়নি? বঞ্চিত? অনেক হয়েছে, ছাত্রদল তো কিন্তু ক্যাম্পাসে ঢুকতে পারেনি। ঢুকতে পারে নাই। ক্যাম্পাস তো দূরের কথা, আমরা ছাত্রদলকে শাহবাগ এবং আশেপাশে চানখারপুল, বক্সিবাজার কোথাও ছাত্রদল বসতে পারেনি। ছাত্রদলকে সেটি আপনি নিশ্চয়ই মানেন। স্যালুট দেই আমি যে ছাত্রদল শিবির যেই বিষয়টা, আচ্ছা ৭১-এ আমাদের যারা রণাঙ্গনের বীর ছিলেন, বীরত্ব, তারা ওই যে কি বলে হয়েছিলেন না একটা যে আক্রমণ করার জন্য, এটা কি বলে গোপনে, কি বলে এটাকে, কি বাহিনী যেন মুক্তিযোদ্ধাদের ভিতরে গেরিলা ভাই গেরিলা বাহিনী, রাইট। শুধু গেরিলা নয়, পৃথিবীর প্রত্যেকটা ইতিহাসে যুদ্ধে রণক্ষেত্রে কিন্তু কৌশল থাকে। তো আমি মনে করি শিবির যে কৌশলটা অর্জন করে অবলম্বন রপ্ত করে হলে হলে ঢুকে ছাত্রলীগ করে পরবর্তীতে যেই একটা ফসল নিয়েছে, এটাকে আমি খারাপভাবে দেখি কিনা। আবার ছাত্রদলকেও দেখছি যে তারা হয়তো ওই বুদ্ধিটা রপ্ত করে নাই, কিন্তু তারা একটা জিনিস দেখাইছে, তারা রাজপথেই সরাসরি ছিল। তারা হ্যাঁ, যখন আমরা openly আসার আমরা এই চেষ্টা আন্দোলনের বিষয়ে আবার আলোচনা আসবো। আমরা একটু, আজিজ স্যার আপনি নিশ্চয়ই আছেন আমাদের সাথে? জি, আমাকে শুনতে পাচ্ছেন? জি জি, শুনতে পাচ্ছি। আমরা আমরা যে আলোচনা করছিলাম যে আসলে মোশাররফ আহমেদ ঠাকুর ভাই বলছিলেন যে আসলে মানুষ সংস্কার চায়, কিন্তু বিএনপি সংস্কার করছে সাংবিধানিক ওয়েতে, এবং ৩১ দফা যেটি দেওয়া হয়েছে সেখানে বিস্তারিত রয়েছে। ইশতেহার আছে। ইশতেহার নির্বাচনের আগে যেটি দিয়েছে বিএনপি, সেখানে পর্যাপ্ত সংস্কারের বিষয় রয়েছে, এবং সেখানে এই যে হানা ভোটের বিষয়টি, যেটি সংস্কার পরিষদের শপথের বিষয়টি আলোচনায় এসছে বর্তমানে, যেটি নিয়ে তর্ক বিতর্ক চলছে, সেই বিষয়ে আসলে আপনার কিছু বলার আছে কিনা? খুবই ধন্যবাদ, এবং আমার দুজন শ্রদ্ধেয় আলোচকের বক্তব্য শুনেছি। আমি ছোট্ট করে একটি উদাহরণ দিতে চাই। আপনারা কবি আব্দুল মান্নান সৈয়দের নাম শুনেছেন? জি জি। উনি উনি বিভিন্ন লেখক কবির, বিখ্যাত কবিদের কিন্তু গবেষণা করেছেন। নজরুলের উপরে ওনার একটা কবিতা, একটা দুটো নজরুলের এই প্রতি আক্রমণকে মান্নান সৈয়দ বলেছেন, তিনতিরি গাছে জোনাকি দল চাঁদের নিন্দা করে কেমন। নজরুলকে তিনি চাঁদের সাথে তুলনা করেছেন, আর যারা তার সমালোচনা করছিল তাদেরকে ঝিঝি পোকার সাথে তুলনা করেছিলেন। আমি এই তুলনাটা করছি না, কিন্তু উদ্ধৃতিটা দিচ্ছি এজন্য, এই জাতি 47-এ এই ভূখণ্ডটা পেয়েছে 47-এ, কিন্তু যে আকাঙ্ক্ষা নিয়ে জাতি একটা রাষ্ট্র, পাকিস্তান রাষ্ট্র গঠন করেছিল, সে আকাঙ্ক্ষা পূরণ হয়নি, ব্যর্থ হয়েছিল। আমরা ভাষা আন্দোলন করেছি, গণ অভ্যুত্থান করেছি, 70-এর নির্বাচন হয়েছিল গণতন্ত্রের আকাঙ্ক্ষা নিয়ে। সেই গণতন্ত্রের আকাঙ্ক্ষার নির্বাচনের পথ ধরে স্বাধীনতার যুদ্ধোত্তর একটা স্বাধীন বাংলাদেশে কিভাবে গণতন্ত্রের আকাঙ্ক্ষা, যারা সারা জীবন গণতন্ত্রের আন্দোলন করেছে তাদের হাতে গণতন্ত্র হতে হয়েছে, এই ইতিহাস আমরা জানি। 90-এর গণ অভ্যুত্থান কিভাবে 3 জোটের রূপরেখা বলেন আর 3টা বৃহত্তর জোটের আকাঙ্ক্ষা বলেন, হয়েছে কিছুটা গণতন্ত্রের একটা নতুন যাত্রা শুরু হয়েছিল। 24-কে যেভাবে আমার শ্রদ্ধেয় ঠাকুর ভাই বয়ান করলেন, যেভাবে তিনি নতুন বয়ান উপস্থাপন করলেন, এটা দুর্ভাগ্য আমাদের। এবং ইতিহাসের সেই পুরানো কথাই বলতে হয় যে ইতিহাসের একটাই শিক্ষা, সেটা হলো ইতিহাসের শিক্ষা আমরা কেউ গ্রহণ করি না, এবং ক্ষমতার মদমত্ততা আমাদেরকে যদি সবকিছু ভুলিয়ে দেয়। আমি শ্রদ্ধার সাথে বলছি, এই বিপ্লবের যারা পরিচালক, তাদের আকাঙ্ক্ষাকে তারা ছোট অপ্রাপ্তবয়স্ক বালক বা বালক তুল্য বলা, এটা যে আমাদের কত বড় ভুল হবে। এবং এটা যে একটা দগ্ধকে খড়, যাদের শরীরে এখনো রক্তের গন্ধ, তাদেরকে কিভাবে বিক্ষুব্ধ করতে পারে। আমরা যারা বয়স্ক, আমাদের সেই পরিণামটা উচিত। আমি অনুরোধ করবো, কত 3,76,00,000, আর না ভোট কত পেয়েছে? 2,24,00,000 কিছু। তাহলে বিএনপি কি শুধু না ভোটের প্রতিনিধিত্বশীল রাজনৈতিক দল? বিএনপি কি হা ভোট দেয়নি? আপনি কোন পরিসংখ্যান নিয়ে আসছেন ভাই? প্লিজ, যারা ক্ষমতায় গিয়েছেন তাদের সহনশীলতা আমরা দেখতে চাই, আমরা সমালোচনা তাদের মুখে শুনতে চাই যারা বিরোধী দল আছে।
আর যারা সরকারি আছেন তাদেরকে দেখতে চাই তারা কত বেশি অ্যাকোমোডেটিভ হতে পারেন। আপনি 22 দিনের 21 দিনের কথা বলছেন, হ্যাঁ তারা ধারণ করেছিল 17 বছরের, এবং তারা জানতো 17 বছরের রাজনৈতিক আন্দোলন কিভাবে ব্যর্থ হয়েছে। তারা দেখেছে বিএনপি কিভাবে ছাত্রদের আন্দোলনের মুখে তারা তাদের অবস্থান বয়ান করেছে। তারপরে তাদের মধ্যে ছিল এটাকে আমি বলি প্রযুক্তি বিপ্লব, ইনোভেশন ছিল। তারা ইনক্রিপ্টেড ভার্স গুলো ইউজ করছিল, তারা অন্য দেশের নেটওয়ার্ক ইউজ করছিল, তারা এসএমসির মাধ্যমে সীমান্তে যে তারা কিন্তু গোটা বিশ্বকে, এবং যেভাবে নেটওয়ার্কের লকডাউনকে তারা কিন্তু অকার্যকর করে দিয়ে সারা বিশ্বকে তারা বার্তা দিচ্ছিল। আমরা এই ইনোভেটিভ পাওয়ার, তরুণদের এই ইনোভেটিভ পাওয়ারকে আজকে তুচ্ছতাচ্ছিল্য করছি। 22 দিনের আন্দোলন বলছি, তারা কিভাবে নজরুলের সেই বিখ্যাত কবিতা ডাক ওরে ডাক মৃত্যুকে ডাক জীবন পানে আমরা ভুলে যাচ্ছি। আমরা আজকে বলছি যে এটা চাপে ফেলানো হয়েছে, প্রক্ষান্তরে আমরা কি বিপ্লবীদেরকে ফেলাচ্ছি? আমরা ভুলে যাচ্ছি সর্বময় ক্ষমতার মদমত্ত হয়ে ফ্যাসিস্ট সরকার বলেছিল নাতিপুতিদের কথা। আমরা এটা চাই না। আপনি নিশ্চয়ই অত্যন্ত দায়িত্বশীল, আপনাকে আমি ফলো করি। আমি অনুরোধ করব ভাই, আমরা যারা একটু সিনিয়র সিটিজেন বলে দাবি করবে, আমরা এই বিজয়কে, তো বিজয় নাই, অনেক বড় বিজয়ের মধ্যে পরাজয়ের গ্লানি থাকে, অনেক পরাজয়ের মধ্যে কিন্তু বিজয়ের আভাস থাকে। শেষ কথা নয়, আমি চলে আসি আপনার দ্বিতীয় পর্বে, এবং আমি একটু অনুরোধ করব যে যদি কোনো প্রশ্ন থাকে আমি এ পর্বেই শেষ করতে চাই। আমি একটি মিনিস্ট্রিতে, আমি একটা জরুরি কাজের মধ্যে আছি, একটু আলাদাভাবে আমি কথা বলছি। আমার যদি কোনো প্রশ্ন থাকে অ্যাঙ্কর ভাইকে অনুরোধ করবো আমাকে প্রশ্ন করতে। না স্যার, আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি আমাদের সময় দিয়েছেন। উনি থাকুন, আমি অনুরোধ করবো আমার দুইজন, উনি থাকুন, আমি পরবর্তীতে উনি থাকবেন, মুখের উপর কথা বসিয়ে দিলে তো হবে না। ঠাকুর ভাইয়ের সঙ্গে নিশ্চয়ই আমার, না আপনি আমার মুখের উপর তো কথা বসিয়ে দিলে তো হবে না। আপনি যেভাবে কথা বলেছেন এটা আমি বলি নাই তো। আমি শুনবো, আমি আপনার বক্তব্য অবশ্যই শুনবো ভাই, আমি আপনার বক্তব্য শুনবো। আমি আমার কথা শেষ করে দেই, আমি আমার বক্তব্যটা শেষ করে দেই। আমি এই সরকারের কাছে আমি শিক্ষা নিয়ে কাজ করি, এবং এই সরকারেরও আমি একদম ঘনিষ্ঠ জন, কিন্তু আমি তলোয়ার ইউজ করি। সরকারের ভালো কাজ তো অবশ্যই সহায়তা নাগরিক হিসেবে দায়িত্ব, সরকারের সীমাবদ্ধতা গুলোকে চিহ্নিত নাগরিক দায়িত্ব। আমরা সেই নাগরিক দায়িত্ব পালনের মধ্যেই আছি। আমি বলি এই সরকারের একটা বিপুল সম্ভাবনা, সেই সম্ভাবনা অতীতে কোন সরকার পায়নি। সেই সম্ভাবনাটি হচ্ছে স্বয়ং আমরা চাই প্রধানমন্ত্রী তিনি রাজনৈতিক ইশতেহারে যেভাবে জনগণের শব্দগুলোর প্রতিধ্বনিত করেছেন সেটাকে বলবান করবেন। তিনি অবশ্যই ধন্যবাদ স্যার, আপনাকে আমি শেষ করে দিই আমার শেষ বাক্যটা। আমি আশা করব সামনের পার্লামেন্ট, যেটি আপনি প্রস্তুতি করেছেন, সামনের পার্লামেন্ট এক চাকা বিশিষ্ট পার্লামেন্ট হবে না। এই পার্লামেন্টটা হবে 2 চাকা বিশিষ্ট, এবং ইতিহাসের সর্বশ্রেষ্ঠ পার্লামেন্ট আমরা দেখতে চাই। এবং তার কিন্তু সুবাতাস আমরা লক্ষ্য করেছি, মাননীয় প্রধানমন্ত্রী এবং বিরোধী দলের নেতা উভয়ই কিন্তু পরস্পরের প্রতি ইতিবাচক রাজনীতির বার্তা দিয়েছেন। আমরা সেই বাংলাদেশ ইতিবাচক দেখতে চাই, ইনশাআল্লাহ আমরা সেই প্রত্যাশা রাখি। আমি বিদায় নিচ্ছি, বাট আমি আপনাদের বক্তব্য শুনছি আর কি, আমি আপনাদের বক্তব্য। ওকে স্যার, আপনি থাকুন আমাদের সাথে। আমরা আরেকটা বিরতিতে যাচ্ছি। প্রিয় দর্শক, এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন টেবিল টক আরেকটি বিরতিতে যাচ্ছে, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, বিরতির পর টেবিল টকে আবারও স্বাগত জানাচ্ছেন বেতন বিপ্লব। আজকের আলোচনার বিষয় মানুষ সংস্কার চায়। আমরা এই বিষয়ে অধ্যাপক আজিজ স্যারের কথা শুনছিলাম। এখন মোশাররহমান ঠাকুর ভাই, আপনার দিকে যেহেতু তীর নিক্ষেপ করা হয়েছে সেটি আপনি বলি। দেখুন, তরুণদের সৃষ্টিশীলতা, ইনোভেটিভনেসকে আমরা ইগনোর করি না। 90 সালে তরুণরা এরশাদকে হটিয়েছে, এটা 69-এ তরুণরাই হটিয়েছে, 52-তে আবুল হাশিমের সভাপতিত্বে আওয়ামী লীগের এবং অন্যান্য জাতীয় নেতৃবৃন্দ সবাই না করেছেন 144 ধারা ভাঙার প্রয়োজন নাই। তরুণরা এটা মানে নাই। তো 52 না হলে 71 হতো না, 69 হতো না, 69 না হলে 70 হতো না, 70 না হলে 71 হতো না। এর অর্থ এই না আমার 16 বছরের বাচ্চা আমার বন্দুক নিয়ে করে ফেলছে, বাঘ আসছিল গুলি করে মেরে ফেলছে, বাঘকে বহুদিন ধরে তাড়াইতে পারতেছে না। আমার ছেলে গুলি করছে, বাঘের গায়ে লাগছে, বাঘ নাই। তো সেটাও না। আমি মনে করি যে তরুণদের এইবার যে নতুন স্লোগানটা
সেটা হচ্ছে বুকের ভিতর অনেক ঝড়, বুক পেতেছি গুলিকর। আমি এটাকে কোনো অবস্থা দিয়ে কম শ্রদ্ধার চোখে দেখি না, অশ্রদ্ধা তো নাই, শ্রদ্ধার চোখে দেখি। কিন্তু এইখানে বৈরাম খারুপে যারা আবির্ভূত হয়েছিলেন এরা ষড়যন্ত্রকারী। ডক্টর আলী রিয়াজ ষড়যন্ত্রকারী। তিনি মুশতাক হোসেনকে, ডাকসুর জিএস মুশতাক হোসেনকে, জাসদ নেতা, তাকে বলে ফেলেছেন আপনারা যতই কায়দা কানুন করুন না কেন ৭২ সংবিধান বাঁচাতে পারবেন না। এজেন্ডা নিয়ে বসছিলেন। এটা বাঁচানো না বাঁচানোর মধ্যে তো আসলে আমি বলি যে ৭২ সংবিধান তো ৭২ সংবিধান ছিল না। ৭২ সংবিধানের সাথে পঞ্চম সংশোধনী ছিল। ৭২ সংবিধানের রাষ্ট্র সংশোধনীতে মূলনীতি হিসাবে আসছে রাষ্ট্র পরিচালনায় সর্বশক্তিমান আল্লাহর উপর আস্থা বিশ্বাস এবং অবিচল বিশ্বাস, অবিচল আস্থা ও বিশ্বাস। আমাদের সংবিধান তো এগুলো সংস্কার তো করা আছে যাবে। তো, এগুলো মিলিয়ে এটা তো তো সুপরিবর্তনীয় সংবিধান, কেন সংস্কার করা যাবে না? সুপরিবর্তনীয় দুষ্পরিবর্তনীয় মাঝামাঝি একটা সংবিধান। তো সুপরিবর্তনীয় হলে ব্রিটিশের সুপরিবর্তনীয় সংবিধান সিঙ্গল মেজরিটিতে আপনি করতে পারেন, আর এই আমেরিকার সংবিধান হলো 3/4 মেজরিটিতে হবে, আর আমাদের 2/3 মেজরিটিতে। তো আমি আপনাকে বলছি যে এইখানে ডক্টর ইউনূস লাস্ট দিন পর্যন্ত, লাস্ট মোমেন্ট পর্যন্ত এখন আসছে না। তিনি সেনাবাহিনীর কামরুলকে নিয়ে ষড়যন্ত্র করেছেন, আসছে না। দেখছি আমরা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছে সেই কথাগুলো, আসছে না এখন আসছে। তো উনি তো করেছেন, তো বহু কিছু করেছেন। গণভোট, গণভোটের কি এখন বলেন, গণভোটের কি আছে? কি জন্য গণভোট করছেন? গণভোটটা কি জন্য করছেন? গণভোট দিয়ে কি, গণভোটের অর্জন কি? অর্জন তো গণভোটের অর্জন কি? এখন তো করে নাই গণভোটের অর্জন, অর্জন তো পাবে আস্তে আস্তে। এটি গণভোটের অর্জন কিছুই নাই। আমি 2/3 মেজরিটি, আমি যদি গণভোট না মানি কিছুই না, এটা আচ্ছা এটা কিছুই না। কিন্তু আমাকে বাধ্য করতে পারে পৃথিবীর কোন সাংবিধানিক গ্রামার আমার পার্লামেন্টকে বাধ্য করতে পারে না। না, পার্লামেন্ট আর গণভোটের মধ্যে গণভোটের মাধ্যমে কোনোদিন, ভাই, গণভোটের মাধ্যমে কোনোদিন আইন প্রণয়ন করা যায় না। জনগণ তার সার্বভৌম অধিকার তার প্রতিনিধিদের কাছে সে হস্তান্তর করে বলে যে তুমি আমার জন্য এইটা চালাও। এরপরে তারা এটা তৈরি করে, আইন তৈরি করে যদি এটা মেজর কোনো ডিসিশন হয় তখন রিফেরি করে আবার পুনরায় জনগণের কাছে ওইটা নিয়ে যায়। রেফারেন্ডাম রিফেরি থেকে, তো রিফেরি করবে। এখন পার্লামেন্ট যে আইনগুলি করবে, সংস্কারগুলি করবে, এইগুলা নিয়ে প্রয়োজনে আবার রিফেরি করবে। রেফারেন্ডাম আগে হয় না, ঘোড়ার আগে গাড়ি হয় না। আগে ঘোড়া থাকে, তারপরে পেছনে গাড়ি থাকে। ঘোড়া গাড়িকে ঠেলে না, এটা ঠেলতে চেষ্টা করা হয়েছে। এবং যদি বিএনপি গণভোট করা যাবে না তাহলে কোনো কালে বাংলাদেশে আর কোনো কারণে আপনি কি বলি আর কি বলেন, গণভোট করবে, আইনটা করে পার্লামেন্টে আইন তৈরি করবে, আগে তৈরি করে বলবে যে আমরা এই আইনটা একটা মেজর পরিবর্তন করছি। সেটাই তো করা হয়েছে মনে হয়। গণভোট মেজর পরিবর্তন করছি, করার জন্য প্রস্তাব করছি। রাষ্ট্রপতি স্বাক্ষরের আগে আইনটা আপনারা আবার বিবেচনা করে দেখুন এটা। আর আপনারা ইয়েস নো এটা বলবেন, রাইট? তো আইনি প্রণয়ন হলো না, বিলই হলো না। আপনি কে? হুইজ আলী রিয়াজ বিল তৈরি করার? যারা আলী রিয়াজকে বিল তৈরি করার, যারা এই নির্বাচন দিয়েছে তারাই তো আলী রিয়াজ। বিল তৈরি করবে পার্লামেন্ট। না না, কিন্তু তাহলে বিল তৈরি করবে পার্লামেন্ট। আমরাই তো বানিয়েছি ইন্টারিম। না, আলী রিয়াজকে আমরাই বানিয়েছি। আলী রিয়াজকে ডক্টর ইউনূস টেনে আনছেন। ডক্টর ইউনূসকে আমরাই টেনে আনছি। ডক্টর ইউনূসকে টেনে আনছেন, আমরাই টেনে আনছি। ডক্টর ইউনূসকে সংবিধান প্রণয়নের দায়িত্ব দেয় নাই। না, কিন্তু সংবিধান প্রণয়ন করবে আর আমি গিয়ে পার্লামেন্টে রাবার স্টাম্প হয়ে আমি পাস করে দিব। দিস ইজ নট দ্য কনস্টিটিউশনাল গ্রামার। না, কিন্তু আমি আপনাকে বলছি, এত মানুষকে বোকা বানিয়ে আমি আপনাকে বলি, যদি বেশি কথা হয় এটা নিয়ে, আমি বলবো যে ডক্টর ইউনূস শুড বি প্রসিকিউটেড ফর দ্যাট, এই গণভোটের জন্য। ইউনূসকে আমরাই ডেকে নিয়ে আসলাম, আমরাই তাকে এবং ডক্টর ইউনূস দে উইল বি অ্যাকিউজড ফর দ্যাট কনস্পিরেসি। বাংলাদেশকে একটা পার্মানেন্ট অস্থিতিশীলতা, বিপদ কেটে যাওয়ার পর আমরা ইউনূসকে ধরবো, এরকম বিষয়টি ওনারা ঘাড়ে ধরতে পারে,
ধরতে পারে উনি তো আমাদের বিপদকে থেকে উদ্ধার করেছেন। কোন বিপদ থেকে এই 18 মাস উনি নিজের ঘরে বাতেন বিপ্লব ডক্টর ইউনূসের জায়গায় বসলে গত 1.5 বছর অনেক ভালো চলতো। আচ্ছা একটু বলি হ্যাঁ ভাই, শিমুল ভাই, আমি আপনার কাছে শুনতে চাই। ভাইয়া আজকে বিএনপি ইলেক্টেড হলো কতদিন অনুমান অ্যাপ্রক্সিমেট? ওই 12 তারিখ থেকে যে কয়দিন হয়। আচ্ছা 12 দিন বা 15 দিন। ডক্টর ইউনূস যেদিন ক্ষমতা নিলেন 5 আগস্টের পট পরিবর্তনের বিভিন্ন নাটকীয়তার পরে আমি একটা জিনিস ভাইয়ের সাথে আমি একমত যে ডক্টর ইউনূস এবং তার সাথে যারা আছেন যে সংস্কারটা ওখানে হওয়া উচিত ছিল সেই সংস্কার যথাযথভাবে করতে পারেনি। এর জন্য দায় ডক্টর ইউনূসকে নিতে হবে, তার সাথে আলী রিয়াজরা নেবে। কিন্তু সবচেয়ে বড় বিষয় বাস্তবতা দেখেন, আজকে প্রায় 15 দিন অতিবাহিত করতে যাচ্ছে তারেক রহমান তার সরকার প্রধানমন্ত্রী সহ। আপনি এই না, সরকার গঠনের 15 দিন এখনো হয়নি, বা হ্যাঁ নির্বাচনের 15 দিন নির্বাচনের উপরে 10 দিন ধরেন। আচ্ছা এই 10 দিনে সারা বাংলাদেশে কয়টা আন্দোলন দেখলেন? একটাও না। একটাও না। ডক্টর ইউনূস যেদিন ক্ষমতা নেন এই 2-1 দিন পর থেকে 1150 বেশি আন্দোলন হয়েছে। এখানে সেখানে মানে ডজন ডজন আন্দোলন, 1150 বেশি একটা আন্দোলন নতুন হয়েছে। যেই স্বৈরাচার ফেসিস্টরা যেই কাঠামো রেখে গেছেন পুরাতন, পুলিশে তখন 95% তাদের লোক, প্রশাসনে 100% তাদের লোক। ওই অবস্থায় প্রশাসনিক মানে ক্ষমতা বা তিনি চেয়ারে বসার পরে শান্তি পেয়েছিলেন। আজকে যদি 10 দিনে তারেক রহমান কোনো আন্দোলন সম্মুখীন হচ্ছে না, কেউ যমুনায় যাচ্ছে না, প্রধানমন্ত্রী ভবনে যাচ্ছে না, আমরা তো দেখছি অসংখ্য আন্দোলন সকাল বিকাল সন্ধ্যা মাঝরাত, এত আন্দোলনের ঠেলায় তারা সংস্কার কি করবে? আচ্ছা একটু খুব ভাইয়ের আমিও ফলোয়ার, ভাইয়ের অনেক টকশোগুলো আমি দেখি। ভাই দেখেন, আপনি যদি এখন আলী রিয়াজকে যদি তাকে বিচারের আওতায় আনতে চান তাহলে ডক্টর ইউনূসকে আনতে হবে, সেও দায় এড়াতে পারে না। কিন্তু মেন বিষয় হলো যে আপনি আমি যে যুক্তিটা যেইভাবে বলতেছি এটার গ্রহণযোগ্যতা আমার কাছে খুব জিরোর কাছে মনে হচ্ছে। কারণ ডক্টর ইউনূসকে কারা আনছি? আমরা আনছি, বিএনপি আনছে, জামাত আনছে, জুলাইয়ের অভ্যুত্থানে যারা যত স্টেকহোল্ডার ছিল সবাই মিলে আনা হয়েছে, সবাই মিলে আছে। সুতরাং এই বিষয়গুলো যদি আলী রিয়াজকে ব্লেম করা হয়, ডক্টর ইউনূসকে ব্লেম করা হয়, এটা আমার মনে হয় বিএনপির এই দেশের সবচেয়ে জননন্দিত জনপ্রিয় খুব শিক্ষিত স্মার্ট একটা দল। আমার মনে হয় না আমার এই মোশাররফ ঠাকুর ভাইয়ের কথাটা বিএনপির যারা সজ্জন, যারা ম্যাচিউর, যারা সুশিক্ষিত ভদ্র নর্ম, আমরা তো একসময় বিএনপিকে নর্ম ভদ্র শিক্ষিত দল হিসেবে জানতাম, সেটা আরো 20 বছর আগে এই কথোপকথন আমাদের ছিল। আমার মনে হয় এই যুক্তিটা ভাইয়ের ঠিক না। আমি এখন যেটা বলি যে জুলাইয়ের 22 দিন এবং 71-এর 9 মাস, সত্যি কথা বলতে যে কোনো বিপ্লব গণ অভ্যুত্থান বা যুদ্ধে পরিশুদ্ধ হওয়ার জন্য এটা আসলে নিতান্ত কম সময় ছিল। এই 22 দিনেও এটা খুব কম ছিল, ইভেন 71 সালেও 9 মাস এটাও কম ছিল। পৃথিবীর অন্যান্য জাতির যুদ্ধ বা বিভিন্ন ইতিহাস যদি দেখেন সেটা দীর্ঘ সময় যুদ্ধ, দীর্ঘ রক্তাক্ত, অনেক কিছুর পরে পরিশুদ্ধিত হয়ে তারপরে কিন্তু একটা জায়গায় গেছে, তারা কিন্তু আজকে সভ্য। জার্মানি পৃথিবীর যতগুলো অঘটন, যতগুলো অপকর্ম, যতগুলো যুদ্ধ, সকল কাজের সাথে জার্মানি ছিল, জাপান ছিল। বর্তমান পৃথিবীতে জার্মান হলো একমাত্র মানবিক রাষ্ট্র। ডক্টর ইউনূস স্যার এখানে 1100 আন্দোলন না, 11,000 আন্দোলন হওয়ার কথা। কারণ ডক্টর ইউনূস যত উগ্রতা আছে, ডক্টর ইউনূস আন্দোলনকে ইনভাইট করেছেন যে যমুনার সামনে গেলেই দাবি পূরণ হয়ে যায়। ডক্টর ইউনূস রাষ্ট্র পরিচালনার যে মূল থিওরি আছে, উনি তো পলিটিক্যাল পার্সন ছিলেন না ভাই। বিয়ে করছে না, বরযাত্রী যাই নাই, সেটা ঠিক। বিয়ে করছে না, বরযাত্রী তো গেছে। ডক্টর ইউনূস বরযাত্রী যায় নাই, গেছে। তো ডক্টর ইউনূস যে বর্বরতাগুলি করেছেন, আপনি আপনার প্রথম আলো পুড়িয়ে দিল, উনি ঘুমালেন, ডেইলি স্টার পুড়িয়ে দিল, পরের দিন উনি ফোন করলেন, এরপরে ছায়ানট পুড়িয়ে দেয়। এগুলো খুবই দুঃখজনক ছিল। তারপরও আমরা যদি বলি যে 18 মাস ডক্টর মোহাম্মদ ইউনূস নট ব্যাড এট অল, আমরা ডক্টর ইউনূসকে তারপর আমরা স্যালুট জানাই। জ্যোতি বসু বলছেন যে আমার পশ্চিম বাংলায় সাম্প্রদায়িক দাঙ্গা হয় না কারণ জ্যোতি বসুর সরকার চায় না। হ্যাঁ, আমাদের একটা সরকার না চাইলে শেষ ঠাকুর ভাই, আমরা হবে না, চাইবো যে বিএনপির হাত ধরে এই দেশ আবারও সুন্দরের দিকে এগিয়ে যাবে, সেই প্রত্যাশায় শেষ করছি টেবিল টক। আগামীকাল একই সময় দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।